ন্যারেশন আরেকটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের যে ন্যারেশন চেঞ্জ সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমাদের জানতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কি এবং এটা দ্বারা কি কি বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা মোটামুটি সবাই জানি যে আদেশ উপদেশ অনুরোধ এই বাক্যগুলো বোঝায়। আমি দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি আদেশ উপদেশ অনুরোধ। আদেশ যদি থাকে তাহলে আমরা সেটাকে বলি অর্ডার, তারপর হচ্ছে কমান্ড, তারপরে উপদেশ থাকলে আমরা অ্যাডভাইস বুঝি। এখানে আরেকটা কথা আছে, এই অ্যাডভাইস ADVISE, এই অ্যাডভাইস হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে ADVICE, এই সি হচ্ছে নাউন। এটা কিন্তু অনেকে কনফিউশন করে ফেলে যে ADVIC অ্যাডভাইস হচ্ছে নাউন আর ADVIAC এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, তারপর হচ্ছে অনুরোধ হচ্ছে রিকোয়েস্ট। এ তো গেল হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব বা কিভাবে আমরা চিনব। যেমন কিছু কিছু বাক্য থাকে, যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, নেভার টেল এ লাই, এরকম কিছু বাক্য থাকে যেগুলো সচরাচর ইম্পারেটিভ সেন্টেন্সের ভিতরে পড়ে, এবং আমরা আজকের ক্লাসে এই বাক্যগুলো কিভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব সেগুলো শিখব। তো ইম্পারেটিভ সেন্টেন্সের সচরাচর একটা কিছু বৈশিষ্ট্য আছে যেটা অন্য সব ইনডাইরেক্ট ন্যারেশন থেকে আলাদা। আমি এখানে বৈশিষ্ট্য লিখেছি, যেমন মৌলিক কিছু ফান্ডামেন্টাল কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন আমরা সচরাচর আগে কি ব্যবহার করতাম, দ্যাট ব্যবহার করতাম। দ্যাটের পরিবর্তে এখানে দ্যাট বসে না, এখানে সরি দ্যাটের পরিবর্তে বসবে হচ্ছে টু, দ্যাটের পরিবর্তে বসবে টু। আর এখানে রিপোর্টেড স্পিচের ভার্ব থেকে বাকি অংশ বসবে। তার মানে এখানে যে আমরা করেছিলাম ভার্বের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ভার্বের সাথে আইএনজি, এই জিনিসগুলো হবে না। এখানে ভার্ব থেকে বাকি অংশ বসবে। সোজা কথা, সাবজেক্ট বাদ রেখে ভার্ব থেকে বাকি অংশ বসে আমরা বাক্যটা তৈরি করার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমাদের ঘটনা হচ্ছে যে আমরা দ্যাট ব্যবহার করব না, দ্যাটের পরিবর্তে কি ব্যবহার করব, টু ব্যবহার করব। আর রিপোর্টেড স্পিচের যে ভার্বটা আছে সেই ভার্ব থেকে বাকি অংশটা বসিয়ে আমরা করার চেষ্টা করব। আরো ভালো বুঝবো যখন আমরা একটা এক্সাম্পল সহকারে দেখব। চলুন দেখা যায় একটা এক্সাম্পল সহকারে। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বাক্য লিখেছি, হি সেইড টু মি, সে আমাকে বলল প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, সে আমাকে বললো যে আমাকে এক গ্লাস কি দাও, পানি দাও। এখন আপনারা চিন্তা করেন এই বাক্যটা দ্বারা কি আদেশ বুঝিয়েছে? আপনি যদি কাউকে বলেন যে আমাকে এক গ্লাস পানি দাও, এটা কি আদেশ বুঝায়? না, এটা কিন্তু আদেশ বুঝায় না। আদেশ মানে কাউকে কোনো কিছু জোর করে করে নেওয়া। এরকম এক বাক্যের ক্ষেত্রে আমরা আদেশ ব্যবহার করি বা অর্ডার বা কমান্ড ব্যবহার করি। উপদেশ, উপদেশগুলো কোন বাক্যগুলোকে বোঝায়? যেগুলা অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে একই রকম থাকে, যেগুলোর কোনো পরিবর্তন হয় না, ওগুলোকে আমরা কি বলবো? অ্যাডভাইস হিসাবে ধরে নিব। তারপরে থাকে অনুরোধ। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, এটা হচ্ছে অনুরোধ। এই যে প্লিজ, প্লিজ যখন আমরা ব্যবহার করি কোনো বাক্যে, তখন আমরা মোটামুটি সবাই অনুরোধ করার ক্ষেত্রেই বলি যে অনুরোধই ব্যবহৃত হয়। তাহলে এখানে এই যে এই জিনিসগুলো আমি লিখেছি, এই যে রিকোয়েস্ট, অ্যাডভাইস, অর্ডার বা কমান্ড, এই বাক্যগুলো আমরা কোথায় লিখবো? এর আগে যে আমরা সেইড লিখেছিলাম, ওই সেইডের পরিবর্তে আমরা এই রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড এই জিনিসগুলো লেখার চেষ্টা করব। তাহলে দেখি যে ইনডাইরেক্ট যদি করতে যাই, হি লিখলাম, এখন এটা কি রিকোয়েস্ট ব্যবহৃত হয়েছে না, অনুরোধ, তাহলে আমরা এর সাথে লিখবো রিকোয়েস্টেড। আমি বলতে পারি যে এখানে রিকোয়েস্ট ইডিউকেশন কেন বসাইলাম, এই যেখানে সেইড আছে, সেইড হচ্ছে পাস্ট ফর্মে আছে, যার কারণে আমরা এখানে এই রিকোয়েস্টের পাস্ট ফর্ম বসাবো। ঠিক আছে, হি রিকোয়েস্টেড মি, এই যে এখন বসাইলাম। প্রথমে সাবজেক্ট বসালাম, তারপরে যে ওই বাক্যটা দ্বারা যে ঘটনা ঘটেছে আমরা ওই বাক্যটার সূচক শব্দটা বসাইলাম, রিকোয়েস্ট বসালাম, তারপরে এখানকার অবজেক্ট বসালাম। এখন আমি কি বলেছিলাম যে এখানে সচরাচর আমরা কি বলতাম, দ্যাট বসাতে, রিকোয়েস্টেড মি দ্যাট, এটা বসাইতাম, কিন্তু না, আমি কি বলেছি, দ্যাট হবে না। ইম্পারেটিভ সেন্টেন্সে সচরাচর কি বসে না, দ্যাট বসে না, সেক্ষেত্রে বসে টু, তাহলে আমরা টু বসাবো। হি রিকোয়েস্টেড মি টু। এখন কি বলেছিলাম, ভার্ব থেকে বাকি অংশটা বসবে। এখন ভার্ব কোনটা, এই যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমরা ভার্ব থেকে বাকি অংশ বসাবো। ইম্পারেটিভ সেন্টেন্সটা একদম ইজি, এটাতে কোনো ঝামেলা নাই, শুধু বুঝতে হবে যে আসলে ওটা দ্বারা রিকোয়েস্ট
অ্যাডভাইস না কমান্ড না অন্য কিছু বুঝেছে, এটা বুঝলেই করা শেষ। আমি আবার যদি রিভিউ দেই, তাহলে প্রথমে হি সেইড টু মি, সে আমাকে বললো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। তার মানে সে বললো আমাকে এক গ্লাস পানি দাও, তার মানে সে রিকোয়েস্ট করেছে, প্লিজ শব্দটা ব্যবহার করেছে, প্লিজ। যার কারণে এটার দ্বারা অনুরোধ বুঝিয়েছে। তাহলে আমরা যদি করতে যাই, সেইডের পরিবর্তে কি ব্যবহার করব? রিকোয়েস্ট ব্যবহার করব। আর ইডি কেন বসাইলাম? কারণ এখানে সেইড আছে, পাস্ট ফর্ম আছে, আমরা পাস্ট ফর্ম বসাইলাম। তারপর অবজেক্ট বসাইলাম মি। তারপর আমি কি বলেছি? এখানে দ্যাট বসানো দরকার ছিল, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট বসে না, কি বসে? দ্যাটের পরিবর্তে টু বসে, যেটা আমি আগেই বলেছি। তাহলে টু বসালাম, তারপরে ভার্ব থেকে বাকি অংশটা বসালাম, আমাদের বাক্যটা হয়ে গেছে। আমি আরেকটা এক্সাম্পল লিখেছি, ডাইরেক্ট, দ্য টিচার সেইড টু মি, মানে শিক্ষক আমাকে বলল অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মানে সর্বোচ্চ সবসময় কি বলো? সত্য কথা বলার চেষ্টা করো বা সত্য কথা বলো। তাহলে চিন্তা করেন তো, এই বাক্যটা দ্বারা কি বুঝিয়েছে? এই তিনটার ভিতরে আদেশ বুঝিয়েছে, অর্ডার করছে, না উপদেশ, হ্যাঁ এটা হতে পারে। কারণ আমি কি বলেছিলাম এর আগে, যে উপদেশ বলতে যেটা অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে একই রকম থাকবে। তুমি আগে এটা দ্বারা কি বলছে? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। অতীতে কি বলা উচিত ছিল না কাউরে? বর্তমানেও কি বলা উচিত না? ভবিষ্যতেও কি বলা উচিত না? অবশ্যই। যার কারণে অতীত, বর্তমান, ভবিষ্যতে যখন তিনটাতেই সমান হবে, এবং অতীত, বর্তমান, ভবিষ্যতে যখন ওই কাজটা করা বাধ্যতামূলক হবে বা উচিত হবে, তখন ওটাকে আমরা কি বলবো? উপদেশ হিসেবে ধরে নেব। তাহলে আমরা কি ব্যবহার করব? ইনডাইরেক্টের ক্ষেত্রে সেইডের পরিবর্তে কি ব্যবহার করব? অ্যাডভাইস ব্যবহার করব। দ্য টিচার, এখানে কি বল? অ্যাডভাইস, হ্যাঁ অ্যাডভাইস। ইডি কেন ব্যবহার করলাম? নতুন করে বলার প্রয়োজন নাই। দ্য টিচার অ্যাডভাইস, কাকে অ্যাডভাইস করলো? এই যে মি, এখানে মি বসাবো। তারপরে কি? দ্যাট বসাইতাম, কিন্তু না, এখানে দ্যাট হবে না, টু। টু কি? এই টু, এটা হচ্ছে টু এর পরে সরাসরি আমাদের ভার্বটা নিয়ে আসতে হবে। তার কারণে আমরা এই অলওয়েজটা পরে লিখবো, ঠিক আছে? টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, ঠিক আছে? এখানে একটু অনেকের কনফিউশন হতে পারে যে অলওয়েজটা কেন লিখলাম? অলওয়েজটা লিখতে হবে, মানে সবসময় বলতে হবে। আশা করি এই বাক্যটা তোমরা বুঝতে পেরেছো। আর একটা ব্যতিক্রম নিয়ম আছে, যে অনেক সময় তো বাক্য থাকে যে নেভার টেল এ লাই, এরকম যদি নট থাকে, সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আমরা গঠন কি একই রকম থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে? এখানে নট থাকলে শুধু একটা জায়গায় চেঞ্জ হয়, সেটা হচ্ছে টু এর আগে শুধু আমাদেরকে নতুন করে একটা নট বসাতে হবে, আর বাক্যটা আগের মতোই বা আগের নিয়মে যে আমরা চেঞ্জ করেছি সেরকমই থাকবে। তাহলে আরো এক্সাম্পল একটা দেখি, যে ইনডাইরেক্ট যদি দেখি, বাক্যটা লেখেন সবাই। যদি দ্য টিচার said to me, don't tell a lie, এই যে ডু নট আসছে, ঠিক আছে? ডু নট বা নট আসছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? বাক্যটা আগে নেমে চেঞ্জ করব না কিভাবে করব? হ্যাঁ, বাক্যটা আগে নিয়মেই হবে, শুধু আমরা যে টু ব্যবহার করেছি দ্যাটের পরিবর্তে, তার আগে একটা নতুন করে নট আসবে। যদি বাক্যটা দেখি, দ্য টিচার, এই বাক্য দ্বারা কি বুঝিয়েছে? ডু নট টেল এ লাই, মিথ্যা বলো না। এটা কি? আদেশ, উপদেশ, অনুরোধ। এটা কি? নেভার টেল এ লাই বা ডু নট টেল এ লাই, এটা দ্বারা কি বোঝায়? ওই যে আমি বলেছি, অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে যে কাজটা করা সবারই উচিত, যে কাজটা একই রকম থাকে, সেটাকে আমরা কি বলবো? অ্যাডভাইস। তাহলে আমরা লিখবো দ্য টিচার অ্যাডভাইস, কাকে অ্যাডভাইস করলো? মি, আমাকে। তারপরে আমরা কি ব্যবহার করতাম? টু ব্যবহার করতাম, টু টেল এ লাই, এটা তো ব্যবহার করতাম। এখন নট থাকার কারণে এই টু এর পরিবর্তে নতুন করে একটা নট নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে নট টু টেল এ লাই। বাক্যটা একই রকম থাকবে, শুধু টু এর আগে একটা নতুন করে নট নিয়ে আসবো। তাহলে এই বাক্য যদি নট থাকে, তাহলে আমরা কি করব? বাক্যটা আগের নিয়মই করার চেষ্টা করব, শুধু টু এর আগে নতুন করে একটা নট নিয়ে আসার চেষ্টা করব। এই নটটা নিয়ে আসার চেষ্টা করব, তাহলে আমাদের বাক্যটা আগের মতো
গঠনে করলেই হয়ে যাবে, শুধু নতুন করে একটা নট নিয়ে আসবো, বাক্যটা হয়ে যাবে। সম্বোধন আমরা অনেক সময় দেখেছি যে বলে হে মাই ফ্রেন্ড, হে দিস ইজ মাই ফাদার, দিস ইজ মাই মাদার, এই সংক্রান্ত অনেক এক্সাম্পল থাকে যেগুলো আমাদের সচরাচর ন্যারেশন করতে কাজে লাগে। এরকম যদি থাকে তাহলে আমরা সচরাচর কী লিখবো, নতুন করে একটা ওয়ার্ড নিয়ে আসবো, সেটা হচ্ছে অ্যাড্রেসিং। এই অ্যাড্রেসিং মানে হচ্ছে কাউকে পরিচয় করিয়ে দেওয়া, বক্তৃতা দেওয়া, এরকম একটা কিছু। যখন আমরা কাউকে পরিচয় করে দিব ফাদার, মাদার বা সিস্টার হিসাবে বা ফ্রেন্ড হিসাবে, তখন আমরা নতুন করে অ্যাড্রেসিংটা নিয়ে আসবো। আর এই অ্যাড্রেসিংটা কেন নিয়ে আসলাম? কারণ এই অ্যাড্রেসিং শব্দটার অর্থই হচ্ছে কাউকে পরিচয় করিয়ে দেওয়া, বক্তৃতা দেওয়া, বা এখানে সরাসরি পরিচয় করিয়ে দেওয়া, ঠিক আছে? তাহলে নতুন একটা ওয়ার্ড আসে অ্যাড্রেসিং প্লাস অবজেক্ট। অ্যাড্রেসিং প্লাস অবজেক্ট মানে এই অবজেক্টটা হবে রিপোর্টেড, যে রিপোর্টিং যে ভার্ব আছে সে ভার্বের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা, তারপরে আমরা অ্যাজ ব্যবহার করব, তারপরে ফ্রেন্ড, ফাদার, মাদার যেটাই বলুক না কেন আমরা সেটা এখানে বসানোর চেষ্টা করব। তাহলে এরকম আসতে পারে যে অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ড, ঠিক আছে? এরকম আসতে অ্যাড্রেসিং মি পরিচয় করে দিল কাকে, আমাকে, অ্যাজ মানে মতো বা হিসাবে, কি বন্ধু, আমাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেওয়া, এরকম কিছু। অ্যাড্রেসিং মানে পরিচয় করে দেওয়া, মিকাকে আমাকে অ্যাজ হিসাবে বা মতো, ফ্রেন্ড এটা হচ্ছে বন্ধু হিসেবে, আমাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়ে, ঠিক আছে? এখন যদি আর একটা এক্সাম্পল দেখি, দেখতে পাচ্ছ আমি একটা নতুন একটা এক্সাম্পল লিখেছি, হি সেড টু দেম, সে তাদেরকে বলল, ফ্রেন্ডস বন্ধুরা, হেল্প মি আমাকে কি করো, সাহায্য করো, সহযোগিতা করো। তাহলে এই দেখো এখানে ফ্রেন্ড শব্দটা ব্যবহার করেছে, ফ্রেন্ডস, ফাদার, মাদার, আঙ্কেল বা যেটাই বলুক না কেন, এরকম যদি থাকে তাহলে আমরা কি বলবো? এরকম থাকলে আমরা সরাসরি নতুন একটা ওয়ার্ড নিয়ে আসবো, অ্যাড্রেসিং। হ্যাঁ, ADDRESSING, অ্যাড্রেসিং। আমি কি বলেছিলাম, এই যে ওটা হচ্ছে রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট, সেই অবজেক্টটা নিয়ে আসবো, রিপোর্ট, অ্যাড্রেসিং দেম, তারপরে আছে অ্যাস নিয়ে আসতে হয়, তারপরে ফাদার, মাদার, সিস্টার যেটাই বলুক না কেন সেটা নিয়ে আসবো। গেল, এই বাক্যটা এখানে চলে গেল, এর কাজ শেষ। এই যে ফ্রেন্ডস এই শব্দটার জন্য আমরা এইটুকু করলাম, কোন শব্দটার জন্য? ফ্রেন্ডসের জন্য আমরা এই শব্দটা ব্যবহার করলাম। আর যে আমরা এখন যে বাক্যটা করব সেটা আগের নিয়মেই করব, কোনো ঝামেলা নেই, শুধু এই ফ্রেন্ডসের জন্য এই ঝামেলাটা একটু করতে হয়েছে। অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড। এখন এই যে এই বাক্যটা করার চেষ্টা করব, এই বাক্যটা করার চেষ্টা করব, ঠিক আছে? এখন এই বাক্যটা দ্বারা দেখো যে এটা কি বুঝেছে, হি সেড টু মি হেল্প মি, এই যে এখানে হেল্প মি, সে আমাকে বলছে সাহায্য করো, এটা কি রিকোয়েস্ট না, কাউকে অনুরোধ করা না? তাহলে এই বাক্যটা আমরা করার চেষ্টা করব, হি রিকোয়েস্টেড, কাকে রিকোয়েস্ট করছে? দেম, তাদেরকে, সরি এখানে রিকোয়েস্ট করছে মি কে, হি রিকোয়েস্টেড দেম। এই বাক্যটা এখন করব, হি বসাইলাম, হি, তারপরে এখানে যেহেতু এই বাক্য দ্বারা রিকোয়েস্ট করা বুঝেছে, হি হেল্প মি মানে বলেছে আমাকে সহযোগিতা করো বা সাহায্য করো, তার মানে এটা বুঝে রিকোয়েস্ট করা বুঝিয়েছে। রিকোয়েস্ট বললে আমরা কি রিকোয়েস্টেড বসাই, কাকে রিকোয়েস্ট করছে? দেমকে, হি রিকোয়েস্টেড দেম। তারপরে আমরা কি বসাই? এই দেমের পরে নতুন করে আমরা শব্দ নিয়ে আসি, সেটা হচ্ছে দ্যাট বসাই, দ্যাটের পরিবর্তে আমরা কি বসাই? দ্যাটের পরিবর্তে টু বসাই, টু হেল্প। এই যে মি আছে, মি এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এই ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে কাকে ধরে? এই যে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা থাকে তাকে ধরে। তাহলে আমরা এই মি এর পরিবর্তে কি ব্যবহার করব? আই, মি। এখানে মি দ্বিতীয় নম্বর ফর্মটা ব্যবহার করেছে, তাহলে আমরা হি এর দ্বিতীয় নম্বর ফর্মটা নিব, হিম, টু হেল্প হিম। এটা কি বুঝতে পারছো? দেখো এখানে আমরা বলেছিলাম যে ভার্ব থেকে বাকি অংশটা কি আমরা বসাবো, ঠিক আছে? এটাতে কোনো চেঞ্জ নাই, কিন্তু এখানে একটা কথা আছে, যদি পার্সনগুলো থাকে সেগুলো তো অবশ্যই চেঞ্জ করতে হবে, এটা তো কোনো মাইন্ড নাই। যেহেতু এখানে অবজেক্ট হিসেবে মি আছে, তাহলে মি কত নম্বর ফর্ম? আই, মি, মাই, মাইন। মি হচ্ছে 2 নাম্বার,
তাহলে আমরা যখন এই এই মিটা যখন এই সাবজেক্টকে ধরবে তখন আমাদের এই সাবজেক্টেরও দ্বিতীয় নম্বর ফর্মটাই বসাতে হবে। তাহলে হি হিম হিজ হিজ, হি হিম হিজ হিজ, যার কারণে হি এর জায়গায় আমরা কি ব্যবহার করব, দ্বিতীয় নম্বর ফর্মটা হিম ব্যবহার করব। তাহলে আবার নতুন করে যদি দেই যে এই ফ্রেন্ডস থাকার কারণে অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডটা বসাইলাম, তারপরে বাক্যটা এটা বাদ দিয়ে পুরো বাক্যটা আমরা কি করার চেষ্টা করব, ইনডাইরেক্ট করার চেষ্টা করব। প্রথমে হি বসাইলাম, এই বাক্যটা দ্বারা রিকোয়েস্ট বুঝিয়েছে বা অনুরোধ বুঝিয়েছে, তার কারণে রিকোয়েস্টেড বসাইলাম। তারপর কাকে রিকোয়েস্ট করছে, দেম তাদেরকে। টু দ্যাটের পরিবর্তে আমরা কি বসাইলাম, টু, তারপরে ভার্ব থেকে বাকি অংশ টু হেল্প। এখানে মি আছে, মিটা বললাম যে মি এর পরিবর্তে হিম ব্যবহৃত হবে। আশা করি তোমরা এই বাক্যটা বুঝতে পেরেছো। এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা লেট এর ব্যবহার শিখবো। অনেক সময় বাক্যে থাকে লেট দিয়ে থাকে, ডাইরেক্ট সেন্টেন্সে ওটাকে ইনডাইরেক্ট করতে বলে। সেক্ষেত্রে লেটের একটা অদ্ভুত একটা নিয়ম আছে যে লেট থাকলে আমরা ওখানে প্রপোজড অথবা সাজেস্ট এই দুইটার যে কোনো একটা ব্যবহার করব। এখন কোথায় প্রপোজড এবং কোথায় সাজেস্ট ব্যবহার করবে সেটা তোমার বাক্য দেখে বুঝতে হবে। যখন তোমাকে প্রস্তাব করবে, তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, প্রপোজ ব্যবহার করব। প্রস্তাবের ক্ষেত্রে আমরা প্রপোজ ব্যবহার করব। সাজেস্ট যখন যখন কোনো কিছু তোমাকে সাজেশন দিবে, যখন তোমাকে পরামর্শ দিবে বা সাজেশন দিবে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সাজেস্ট ব্যবহার করব। যে এটার থেকে ওটা ভালো, আমার বরং এটা থেকে ওটা করা ভালো। দুটো অপশন ভিত্তিক যখন দিবে, এখন আমাদের বাড়ি যাওয়া উচিত, এখানে থাকলে ক্ষতি হতে পারে, এই বিষয় সমস্ত এই সাজেস্টের ভিতরে যাবে। তাহলে লেট যখন থাকবে তখন আমরা প্রপোজ অথবা সাজেস্ট ব্যবহার করব। তারপরে এই বাক্যে একটা দ্যাট আসে, শুধু এটাতে দ্যাট আসে, প্লাস দে এবং উই ব্যবহার করব সাবজেক্ট হিসেবে। তারপরে শুড প্লাস ভার্ব থেকে বাকি অংশ। একটা এক্সাম্পল দেখলে আরো ভালো বোঝা যাবে। তাহলে এই গঠনটা কি, প্রথমে আমরা প্রপোজ অথবা সাজেস্ট ব্যবহার করব, তারপরে আমরা কি ব্যবহার করব, দ্যাট। ঠিক আছে, প্রপোজ সাজেস্ট, তারপর হচ্ছে অবজেক্ট তো থাকবেই, কাকে রিকোয়েস্ট করছে বা সাজেস্ট করছে সেটা তো অবজেক্ট থাকবেই। সেই অবজেক্টের পরে নতুন করে দ্যাট নিয়ে আসবো। তারপরে সাবজেক্ট হিসাবে দে ব্যবহার করব অথবা উই ব্যবহার করব। তারপরে শুড, তারপর ভার্ব থেকে বাকি অংশ। এখন কোথায় উই ব্যবহার করব আর কোথায় হচ্ছে দে ব্যবহার করব, এই বিষয়টা নির্ভর করে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা থাকে, সেই সাবজেক্টটা যদি থার্ড পারসন হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, উই ব্যবহার করব। আর যদি ফার্স্ট পারসন হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দে। তাহলে এখানে কি বললাম যে রিপোর্টিং ভার্ব আবার কোনটা, এই যে হি সেইড টু মি, এই যে এটাই হচ্ছে, এই সেইডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর একটু ভালোভাবে বুঝি দিই, হি সেইড টু মি, এই বাক্যটাকে বা এই বাক্যটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। এই রিপোর্টিং ভার্বের এই যে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা যখন থার্ড পারসন হবে তখন আমরা উই ব্যবহার করব। আর যখন ফার্স্ট পারসন হবে, যেমন আই থাকে অথবা থাকে উই থাকে, এইরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, দে ব্যবহার করব। একটা এক্সাম্পল দেখি, দেখতে পাচ্ছ একটা এক্সাম্পল লিখেছি, হি সেইড টু মি, সে আমাকে বলল, লেট আস গো ফর এ ওয়াক, চলো আমরা কি করতে যাই, হাঁটতে যাই। এখন এই বাক্যটা দ্বারা কি প্রপোজ নাকি সাজেস্ট, দেখো এই যে প্রপোজ করে চলো আমরা হাঁটতে যাই, তাকে একটা কি করলো, প্রস্তাব দিল যে চলো আমরা হাঁটতে যাই। সে যেতেও পারে নাও পারে, ঠিক আছে। তার মানে এই বাক্যটা তারা কি বুঝেছে, প্রস্তাব বুঝিয়েছে। আর প্রস্তাব যখন বোঝায় সেটা আমরা সেইডের পরিবর্তে কি ব্যবহার করব, প্রপোজ ব্যবহার করব। তাহলে এখানে লিখতে পারি যে হি প্রপোজড, কাকে করছে, এই যে টু মি, আমাকে, ঠিক আছে, এই পর্যন্ত গেল। তারপরে আমরা কি ব্যবহার করব বলেছিলাম, এটার পরে আমরা কি ব্যবহার করব, দ্যাট। তাহলে বাক্যটা কি দাঁড়ালো, হি প্রপোজ টু মি দ্যাট। দ্যাটের পরে আমরা কি ব্যবহার করব বলেছিলাম, যে এখানে সাবজেক্ট ব্যবহার করব, না হয় দে আর না হয় হচ্ছে উই। এখন এই যে আমরা দে ব্যবহার করবো না উই ব্যবহার করবো, সেটা নির্ভর করবে হচ্ছে এখানটার এই সাবজেক্টের উপর। তাহলে আমি কি বলেছিলাম, এই সাবজেক্টটা যদি থার্ড পারসন হয় তাহলে আমরা কি ব্যবহার করব, উই ব্যবহার করব। আর যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা কি ব্যবহার করব, দে ব্যবহার করব। তাহলে বাক্য অনুসারে আমাদের কি ব্যবহার করা উচিত এখানে,
অবশ্যই উই, যেহেতু থার্ড পারসন আছে। ঠিক আছে? হি প্রপোজ টু মি দ্যাট উই, তারপরে গঠন অনুসারে উই শুড, গঠন অনুসারে শুড প্লাস হচ্ছে ভার্ব থেকে বাকি অংশ। ভার্ব কোনটা? এই যে গো, গো তো ভার্ব সবাই জানি, গো ফর এ ওয়াক। যদি আবার রিভিউ দেই, লেট যদি থাকে কোনো বাক্যে, সেক্ষেত্রে আমরা প্রপোজড আর না হয় সাজেস্ট ব্যবহার করব। ঠিক আছে? তারপরে আমরা ব্যবহার করব দ্যাট। দ্যাট এখানে নতুন করে আমি বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট আসে না, কিন্তু এখানে দ্যাট আসছে লেট অথবা সাজেস্ট থাকার কারণে। তারপরে আমরা দে ব্যবহার করব অথবা উই ব্যবহার করব। দে কোথায় ব্যবহার করব? যখন আমাদের এই যে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা, এটা যখন ফার্স্ট পার্সন থাকবে তখন আমরা দে ব্যবহার করব। ফার্স্ট পার্সন আমরা কোনগুলো সেটা তো জানি, আই আর হচ্ছে উই। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউ সংক্রান্ত। আর থার্ড পার্সন হচ্ছে হি, শি, নেম সহ আরো যেগুলো আছে সব থার্ড পার্সন। ঠিক আছে? দে অথবা উই ব্যবহার করলাম, তারপর শুড ভার্ব থেকে বাকি অংশ। এখন যদি আমরা বাক্যে যাই, তাহলে প্রথমে আমাদের কি লিখতে হবে? প্রপোজড অথবা সাজেস্ট। এই বাক্যটা দেখতে বলছে লেট আস গো ফরএভার, চলো আমরা কি করতে হাঁটতে যাই, তাকে প্রস্তাব দিছে। ঠিক আছে? প্রস্তাব দেওয়ার কারণে এখানে আমরা প্রপোজ ব্যবহার করছি। তারপর কাকে প্রস্তাব দিছে? টু মি, আমাকে দিয়েছে। তারপর আমরা এখানে দ্যাট বসাইলাম। ঠিক আছে? দ্যাট বসানোর পরে আমাদের নিয়ম কি? যে আমরা এখানে দে বসাবো আর না হয় উই বসাইবো। এখন দে বসাবো না উই বসাবো সেটা নির্ভর করে এই এখানে থাকা এই সাবজেক্টটার উপরে। এখানে হি আছে, হি অবশ্যই থার্ড পারসন। থার্ড পারসন থাকার কারণে আমরা এখানে উই বসিয়েছি। আর এখানে যদি আই থাকতো, তাহলে আমরা এখানে কি বসাইতাম? দে বসাইতাম। ঠিক আছে? তারপরে বাক্য গঠন অনুসারে উই শুড, তারপরে ভার্ব থেকে বাকি অংশ। গোটা লিখতে বলেছি গো ফর এ ওয়াক। ঠিক আছে? আশা করি তোমরা আমাদের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তবে আমাদের এই ক্লাসে যারা নতুন, তোমাদের রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের ভিতরে ক্লাসটা ছড়িয়ে দিবে শেখার জন্য। আমার বিশ্বাস তোমরা যদি আমার এই প্লেলিস্ট থেকে যদি প্রত্যেকটা ক্লাস ভালোভাবে করো এবং নিজে নিজে প্র্যাকটিস করো, তাহলে আমার বিশ্বাস যে তোমরা ন্যারেশন নিয়ে তোমাদের সমস্যাটা কেটে যাবে এবং বাকিটা নির্ভর করবে তোমাদের প্র্যাকটিসের উপর। তো ধরেই নিলাম যে তোমাদের আমাদের ক্লাসটা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো।